দশা শেষে পরিবারে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। আবেগাপ্লুত স্বজনরা সাগর দস্যুমুক্ত করার আহ্বান। এসেছেন সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। তো আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমার ছেলে আসবে। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় ইস্যু। বৈঠক করবে না রাজনৈতিক দলের সাথে। লুর সফর নিয়ে সরকারের মাথা ব্যথা নেই মন্তব্য কাদেরের। গণতন্ত্রের জন্য জনগণ তার উপর নির্ভরশীল নয় বললেন ফখরুল। অনুমোদন নেই এসএমসি প্রাণ আকিদ সহ 5 কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের। মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। শান্ত ডেপুটি হলেন তাসকিন। ভারসাম্যপূর্ণ বলছেন সাবেকরা। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দীর্ঘ অপেক্ষা শেষে স্বজনদের কাছে ফিরলেন ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। কক্সবাজার থেকে এমভি জাহানমণি 3 নাবিকদের নিয়ে বিকেলে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনালে পৌঁছালে স্বজনদের মাঝে শুরু হয় উৎসব। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বীরের বেশে সমুদ্র জয় করে অবশেষে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে নোঙর করা জাহাজ মনিতে নাবিকদের চোখে পানি মুখে হাসি। এ হাসি যেন যুদ্ধ জয়ের। অনিশ্চিত অবস্থা কাটিয়ে বিকেলে দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত নাবিকরা। পরিবারের কাছে ফিরতে পারার খুশিতে আত্মহারা অনেকেই। অনেকটা ভালো লাগতেছে, মনে হয় যে আসলে নতুন একটা জীবন ফিরে পাওয়ার মতো পেরেছি। এজন্য আসলে সবাই মন থেকে আন্তরিকভাবে অনেক খুশি। এ সময় তাদের উদ্ধারে ব্যবস্থা নেয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ কেএসআরএম এর মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকরা। কোম্পানির প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সরকারকে ধন্যবাদ, কোম্পানিকে ধন্যবাদ। ওখানে তো অবশ্যই ভয়ভীতিকর পরিস্থিতি ছিল, একটা দিন আমাদের এক বছরের মতো লেগেছে। এ সময় দীর্ঘ অপেক্ষার পর প্রিয় মানুষটিকে দেখে এনসিটি টার্মিনালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। নাবিকদের পরিবারের সদস্যরা মাতেন প্রিয় স্বজনকে ফিরে পাওয়ার উৎসবে। ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো বুঝতেই পারছেন। এখন তো ভালো লাগতেছে, ঠিক আছে। এখন যে এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তখন তো আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। আমার এখন অনেক ভালো লাগতেছে। আমাদের মাঝখানে একটা ঈদ গেছে, ঈদের মতো লাগেনি, এখন ঈদ হচ্ছে, আমাদের অনেক ভালো লাগতেছে। এ সময় নাবিকদের লাল গালিচার সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সবাই আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে আসছে, সবাই সাথে তাদের ফ্যামিলির সাথে মিলিত হবে। নিশ্চয়ই একটা আবেগঘন পরিবেশ আমরা তাদের চেহারায় দেখতে পাচ্ছি। অনেক আশা নিয়ে বসে আছে। সো আলহামদুলিল্লাহ, আমি জাস্ট শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে শুকরানা যে আমাদের যে প্রথম দিন থেকে যে উদ্দেশ্যটা ছিল আমাদের 23 জন নাবিককে সুস্থ শরীরে প্রফুল্ল চিত্তে দেশে ফেরত আনার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওইটাতে আমরা সাকসেসফুল হয়েছে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক। এছাড়া এ সময় জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা চট্টগ্রামে পৌঁছানোর পর বিভিন্ন জেলায় তাদের বাড়িতে বাড়িতে বইছে উৎসব আমেজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপন ওপর রিপোর্ট। মঙ্গলবার বিকেল 4টা উৎসাহ ভরে চট্টগ্রাম বন্দরে অপেক্ষায় কয়েকশো মানুষ। কেননা উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে ঘরে ফিরেছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক। তাদের বহনকারী জাহাজ তীরে ভিড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বজনেরা। ফুলেল শুভেচ্ছায় করা হয় বরণ, বয়ে যায় আনন্দের বন্যা। অনুভূতিটা বুঝে ভাষায় প্রকাশ করার মতো, ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। আমাদের খুবই আনন্দ লাগতেছে, ঈদের চেয়েও বেশি আমাদের মনে হচ্ছে।
আমার খুব ভালো লাগছে, আমার মামা আসছে। শুধু চট্টগ্রাম বন্দরই নয়, নাবিকদের বাড়ি ফেরায় বিভিন্ন জেলায় তাদের বাড়িতেও বইছে উৎসবের আমেজ। কেউ প্রিয় সন্তানের জন্য, কেউ প্রিয় স্বামীর জন্য রান্নাও করেছেন সুস্বাদু খাবার। আনন্দে উদ্বেলিত খুলনার নাবিক তৌফিকুল ইসলামের পরিবার। বাড়িতে যেন বিরাজ করছে ঈদের আমেজ। তৌফিকুলের ছেলে রুশাইও অপেক্ষায় আছে বাবার। তার ইচ্ছে বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার। ঈদের থেকে আসলে বেশি আনন্দ, মানে আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ছেলে বাড়ি ফিরছে, এই আনন্দে উচ্ছ্বসিত নাবিক নাজমুল হক হানিফের বাবা মা। পথ চেয়ে আছেন অধীর আগ্রহে। ইনশাআল্লাহ দেশের বাড়ি আইছে, 2-4 মতন বাড়িতে আসবো, বাড়িতে আসলে আরো খুশি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ি আরেক নাবিক আয়ুব খানের। তার পরিবারও অধীর অপেক্ষায় ছেলের বাড়ি ফেরার। স্বজনরাও জানালেন স্বস্তির কথা। বন্ধ থেকে আসুক না, আসলে তারে আমরা মালা দিয়ে বরণ করবো। আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে, হয়তোবা তিনি খুব শীঘ্র সময় বাড়িতে এসে ফিরবেন। নাবিকরা সবাই আনুষ্ঠানিকতা শেষে ত্যাগ করেছেন চট্টগ্রাম বন্দর। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 3 দিনের সফরে এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফরে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য পাবে। সরকারি ও বেসরকারি নানা পর্যায়েও বৈঠক করবেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন না লু। বিস্তারিত অন্যয় কর্মকারের রিপোর্টে। আবারও ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গেল 17 মাসে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম ঢাকায় আসা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতেই দুদিনের সফরে ঢাকায় আসেন তিনি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মার্কিন এ কর্মকর্তার এবারের সফরে প্রাধান্য পাবে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। সংশ্লিষ্ট সূত্রটি আরো জানায়, ডোনাল্ড লু বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন। আর এতে প্রাধান্য পাবে বাংলাদেশ ইস্যুতে মার্কিন অবস্থান ও প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি। বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করতে চেয়েছেন ডোনাল্ড লু। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। দুদিনের এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডোনাল্ড লু। তবে এবারের সফরে ডোনাল্ড লু কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন না। এমনকি বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ কথা জানান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় তিনি আরো বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমৃদ্ধি এবং তাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতেই বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করছেন ডোনাল্ড লু। দেখুন, আমাদের সরকারি কর্মকর্তারা কার সাথে বৈঠক করবেন, কার সাথে করবেন না, সেগুলোর পেছনে বেশ কিছু কারণ থাকে। এর মধ্যে সফরের সময়সূচি এবং ব্যস্ততা সহ আরো বেশ কিছু কারণ থাকে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি একটি সমৃদ্ধ এশীয় প্যাসিফিক অঞ্চল গড়তে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি তিনি তুলে ধরবেন। একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সমর্থনের বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুতে আলোচনায় ছিলেন ডোনাল্ড লু। ভোট শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন জানায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। যদিও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানায় ওয়াশিংটন। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি আসলে 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন আজ সকালে, এবং সফরে আজকে প্রথম দিনের যে বৈঠক অর্থাৎ কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে আসলে গুলশানের যে প্রধানমন্ত্রীর
বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার বাসার সামনে কিন্তু আমরা রয়েছি। এখানে আসলে তিনি বৈঠক করছেন এবং একই সঙ্গে এখানে আইনমন্ত্রী এবং সরকার আরও কর্মকর্তারাও কিন্তু থাকার কথা রয়েছে। তবে তার 3 দিনের সফরের সূচির যে বিষয়টা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে যে তিনি আগামীকাল পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তিনি সাক্ষাৎ করবেন এবং এর পরপরে তিনি যে পররাষ্ট্র সচিব রয়েছেন মাসুদ বিন মোমেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পরপর তিনি চলে আসবেন। তার আরও কিছু কর্মসূচি রয়েছে এবং পরদিন অর্থাৎ 3 দিনের তৃতীয় দিনের যে কর্মসূচি সেখানেও তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তা আজকে 3 দিনের সফরের ধারাবাহিক যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে প্রধানমন্ত্রীর বাণিজ্য বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় তিনি নৈশভোজে অংশ নিয়েছেন এবং সেখানে নানান বিষয় নিয়ে কথা বলবেন। তবে আমরা এখন পর্যন্ত যে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সূত্রে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে বিষয়গুলো নিয়ে হয়তো কাজ করবেন বা তিনি এই বাংলাদেশ সফরে এসেছেন সেটি হচ্ছে যে তিনি বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন সহ এবং নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করবেন। এইসব বিষয়গুলো নিয়ে কাজ করার একটা আভাস ইতিমধ্যে দেয়া হয়েছে এবং এগুলো নিয়ে তিনি কথা বলবেন সংশ্লিষ্ট সবার সঙ্গেই। এবং এই সফরের মধ্য দিয়ে আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এটি তার প্রথম সফর, অর্থাৎ এই সরকারের আমলে এটি তার প্রথম সফর এবং ঠিক দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তিনি বহুবার তিনি কিন্তু এসেছিলেন এবং এই সফরটি তিনি শ্রীলঙ্কা এবং ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন 3 দিনের এই সফরে এবং আজকে প্রথম দিনের বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আধ ঘন্টা আগে তিনি গুলশানের সালমান এফ রহমান অর্থাৎ প্রধানমন্ত্রীর বাণিজ্য বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সেই উপদেষ্টার বাসায় তিনি ইতিমধ্যে প্রায় আধ ঘন্টা আগে তিনি এসে পৌঁছেছেন এবং কয়েকজন মন্ত্রীকে আমরা এই ভবনটিতে প্রবেশ করতে দেখেছি এবং বৈঠক কিন্তু চলছে। বৈঠকের পরে নৈশভোজে অংশ নেবেন এবং তারপরে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সালমান এফ রহমান, সেটি হয়তো আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তার বৈঠক ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক এবং নৈশভোজের পরপরই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হয়তো জানাবেন তিনি এবং আগামী 2 দিন কিন্তু তিনি বাংলাদেশে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যে মনোভাব সেটি হয়তো প্রধানমন্ত্রীর কাছে বা বাংলাদেশ সরকারকে পৌঁছে দিতে এসেছেন এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে দক্ষিণ এবং মধ্য এশিয়ার কূটনীতিতে তিনি নিয়ে কাজ করেন এবং যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি এবং 3 দিনের এই সফরকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, কিন্তু সেটি আসলে কতটা তার সফরের পরপরে হয়তো বলা যাবে এবং তিনি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, কথা বলবেন, যেগুলো তো আভাস দেওয়া হয়েছে সেই বিষয়গুলো হয়তো আমরা চূড়ান্ত বিষয়গুলো আমরা হয়তো জানতে পারবো তার সফর শেষে। এই ছিল গুলশান থেকে আমার কাছে প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসার সামনে থেকে ডোনাল্ড লুর সফরের আজকের প্রথম বৈঠক অর্থাৎ বৈঠকের সবশেষ পরিস্থিতি। আমরা হয়তো ব্রিফিং হবে হয়তো কিছুক্ষণ পরে, তখন আমরা সার্বিক পরিস্থিতি এবং কি বিষয়ে কথা হয়েছে ডোনাল্ড লুর সঙ্গে সালমান এফ রহমানের সেই বিষয়ে জানতে পারবো। দর্শক, গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। জানান, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাসিম। সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয় এড়ায়নি। তার আগমনে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা আস্থা হারিয়ে হতাশায় ভুগছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পণ্য বর্জন ইস্যুতেও তারা ব্যর্থ। ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে। মানে এই আন্দোলনে তাদের কর্মীও
এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মেট্রো রেলে 25% ভ্যাট বাড়ানোর নজির কোথাও নেই জানিয়ে মন্ত্রী বলেন 5% ভ্যাট বাড়ানো যৌক্তিক। এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন, তিনি ভেবে দেখবেন। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। কারো উপর ভর করে দেশের জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনবে তা মনে করে না বিএনপি, বরং জনগণের শক্তির উপর ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে নূর রাশেদ নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের যে কোনো ধরনের কৌশল মোকাবেলায় প্রস্তুতি চলছে। আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার বিরোধী নতুন কর্মসূচি ঠিক করতে এই ধারাবাহিক বৈঠক। নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে নির্বাচনকারী সরকার অধীনে নির্বাচন করা, সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি, কথা বলছি, আন্দোলন করছি। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল। ডোনাল্ড লুর সফর ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনগণের শক্তির ওপর ভর করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বিএনপি। 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। দেশের অর্থনীতি খাদের কিনারায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে ভয়াবহ পর্যায়ে, এই যে খাদের কিনারায় গেছে তো পড়ে যাবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাজারে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নামে অনুমোদনহীন পণ্য সরবরাহ করছে এসএমসি, টার্বো সহ 5টি প্রতিষ্ঠান। লেবেলে শক্তি বৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি শূন্যতা দূর করতে সহায়ক দাবি করা হলেও পণ্যে এমন কোনো উপাদানের উপস্থিতি নেই। মঙ্গলবার এসব প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালত। বিস্তারিত আমিনা প্রণামীর প্রতিবেদনে। বাংলাদেশকে দুর্বল রাখতে এলো দেশের একমাত্র ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। পানি শূন্যতা, শক্তি বৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ, দুর্বলতা সহ নানা সমস্যায় গ্রহণ করা যাবে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। নামি দামি কোম্পানির লোগো এবং দৃষ্টিনন্দন বিজ্ঞাপনে বিশ্বাস করে এসব ড্রিঙ্কস কিনছেন সাধারণ মানুষ। আমাদের শরীরে অনেক এনার্জিটা অনেক পূরণ করে এবং শরীরে দুর্বলতা অনেক কাটায়। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যেই স্যালাইনটা খাই ওটাতে দেখা গেছে আমাদের শরীরে দুর্বলতা কিন্তু তৃপ্তি আসে না। এটা নাকি ওদের এনার্জি একটা ড্রিঙ্কস, ইলেকট্রোলাইট বাড়ায়, ওই কারণে এটা চাচ্ছে। যেমন মনে করেন গাইমে এখন যে গরম পড়ছে, গামের ক্লান্তিটা দূর হয়। প্রতারণার অভিযোগে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাজারজাতকারী 5টি কোম্পানির পণ্য এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ প্লাস, টার্বো, আকিজের রিচার্জ এবং ব্রুভানার বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালতে মামলা করেন খাদ্য পরিদর্শক কামরুল হাসান। শুনানি শেষে কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক আলাউল কবির। সেই সঙ্গে 5 ও 9 জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের। বাদী কামরুল হাসান জানান, খাদ্যপণ্যের লেবেল এবং বিজ্ঞাপনে এমন সব উপকারিতা উল্লেখ করা হয়েছে যা বাস্তবসম্মত নয়। এর গুণগত মান নিয়েও রয়েছে সন্দেহ। নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2017-এর সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়গুলো আমার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে আজকে আমি 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি মোকদ্দমা দায়ের করেছি। এসব পণ্যে ওষুধ অধিদপ্তর অনুমোদিত কোনো উপাদানের উপস্থিতি নেই বলেও জানান তিনি। ওষুধ নাকি ড্রিঙ্কস, এবং এই বিষয়ে আমি মৌখিকভাবে বাংলাদেশ বিএসটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তখন উভয় কোনো কর্তৃপক্ষের এখানে অনুমোদন
নেই। মন ভোলানো বিজ্ঞাপনের আড়ালে নামি দামি কোম্পানির এমন প্রতারণা বন্ধের ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মনে করেন এই খাদ্য পরিদর্শক। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। লাগামহীন সবজি সহ নিত্যপণ্যের বাজার, নানা অজুহাতে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা, সরকারের কঠোর তদারকি দাবি। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মাংসপেশিতে টান পড়া পেসার তাসকিন আহমেদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর ডেপুটি করা হয়েছে তাসকিনকে। দলের চমক স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিম সাকিব। জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। রিফাত আঞ্জুমের রিপোর্ট। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। বিশ্বকাপ দলে চমকের কোনো সুযোগ ছিল না, শুধু তাসকিনের চোটে দল ঘোষণায় সময় নিয়েছেন নির্বাচকরা। যদিও সংশয় কাটাতে সময় লাগেনি তাদের, তবে তাসকিনের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার কথা জানান প্রধান নির্বাচক। যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। 1 মে আইসিসির কাছে দল পাঠিয়েছে বিসিবি, সেখান থেকে পরিবর্তন কেবল একটি। সাইফুদ্দিনের পরিবর্তে তানজিমে ভরসা রাখছেন নির্বাচকরা। অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে, সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। ব্যাটিংকে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রে কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনে রাখা হয়েছে ভারসাম্য। আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। 7 জন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এদিকে বিশ্বকাপের জন্য ঘোষিত দল বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে কন্ডিশন বিবেচনায় একাদশ সাজাতে সব ধরনের ক্রিকেটার রয়েছে দলে। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। রিফাত আঞ্জুমের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল কেমন হবে সেটা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। সবকিছুর অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বিসিবি। 3 ওপেনার, মিডল অর্ডার ব্যাটার, স্পিনার, পেসার রয়েছে দলে। কন্ডিশন বিবেচনায় পেস আর স্পিনে ভারসাম্য রেখে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন পারফরমেন্সের প্রতিযোগিতা না থাকায় দল গঠনে খুব বেশি চিন্তা করতে হয়নি নির্বাচকদের। অল্প সংখ্যক ক্রিকেটারের মধ্য থেকে ভারসাম্যপূর্ণ দল বেছে নেওয়া হয়েছে। আমি বলবো 15 জনের স্কোয়াডটা খুবই ভালো হয়েছে, যে ধরনের টিম হওয়া উচিত ছিল। রিশাদ সুযোগ পেয়েছে লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজে আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে একটু কাইন্ড অফ বাংলাদেশের মতো উইকেট হয়ে থাকে, একটু স্পিনি স্লো উইকেট, সেখানে স্পিনার অনেক ভালো সুবিধা করতে পারে। তো সব মিলে সমন্বয়ে আমার কাছে মনে হয় টিম ভালো হয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তাসকিন আহমেদকে করা হয়েছে সহ অধিনায়ক। বিসিবি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন পাইলট। কোনো কারণে শান্ত যদি একটা খেলা মানে আপনি যদি ইনজুরিতে পড়ে তাহলে ভাইস ক্যাপ্টেন শান্ত অটোমেটিক চলে যায়। তো আমার মনে হয় যে আসলে অপশনস ছিল না যে ভাইস ক্যাপ্টেন কী হবে। তো বাট আমি মনে করি যে সাধুবাদ জানাই তাসকিনকে, যে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, সে ডিজার্ভ করে। বিশ্বকাপ খেলতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। রিফাত আঞ্জুম,
দেশ টিভি, ঢাকা। ট্রাফিক পুলিশের সংকটের মধ্যেই সড়কে শৃঙ্খলা রক্ষার চেষ্টা চলছে বলে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ঢাকা রোড সেফটি প্রজেক্ট আয়োজিত ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে এই কথা বলেন তিনি। রাজধানীর 151টি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের মধ্যে মাত্র একটি সচল থাকায় সিটি কর্পোরেশনকে দোষারোপ করেন ডিএমপি কমিশনার। নগর কর্তৃপক্ষের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব বলে জানান তিনি। ঢাকা মহানগরীতে ট্রাফিক পুলিশের সংখ্যা মাত্র 3800 এটি কিন্তু বাস্তবতা। 151টি কোচিং পুরো ঢাকা শহরে, তার ভিতরে একটা আমাদের চলছে, আপনার সিগন্যাল লাইট জ্বলছে, আর কোনো সিগন্যাল লাইট নাই। এখন বলবেন সিগন্যাল লাইট আপনারা লাগান না কেন? সিগন্যাল লাইটটা আপনাদের অবশ্যই জানা আছে যে সিগন্যাল লাইটটা আসলে সিটি কর্পোরেশন লাগায়, ট্রাফিকে পুলিশ যে সেখানে কাজ করে। সংবাদ রাতে আরো থাকছে। শ্রম আইনের কিছু বিষয়ে নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হবে, জানালেন আইনমন্ত্রী। আরও আন্তর্জাতিক মান সম্পন্ন করার আশাবাদ। শ্রম আইন সংশোধনে কিছু বিষয়ে নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে শ্রম আইন যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইএলও প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। শ্রম আইন নিয়ে টানা 3 দিন ধরে চলে আলোচনা, যেখানে শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সাথে 41টি বিষয় নিয়ে আলোচনা হয়। সচিবালয়ে শেষ দিনের আলোচনা শেষে আইনমন্ত্রী জানান, সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইন সংশোধন করা হচ্ছে। আইন সংশোধনে কিছু বিষয়ে এসেছে যা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা 3 দিন ধরে আমরা তাদের যে বক্তব্য সেটা শুনেছি, প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, মত বিনিময় করেছি, এবং আমার মনে হয় যে এই রকম মত বিনিময়ের মাধ্যমে আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো না, আমার মনে হয় যে এই আলোচনাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা এক্সাম্পল হয়ে থাকবে। ভবিষ্যতে শ্রম আইনের উন্নয়নের সুযোগ সব সময় থাকবে বলে জানান আনিসুল হক। আইনে ইমপ্রুভমেন্টের জায়গা সব সময় থাকে, আইনের অ্যাডভান্সমেন্টের জায়গা সব সময় থাকে। আমরা সেইগুলি, যেটা আমি বললাম, আমরা সেটা বিবেচনা করব। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির বিষয়ে সুপারিশ থাকলেও 15% সম্মতি নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএলও, জানান আইনমন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাজারে সবজির দাম আকাশছোঁয়া। যৌক্তিক কারণ ছাড়া নিত্য পণ্যের অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা এপ্রিলের তাপ প্রবাহের অজুহাত দিলেও মানতে নারাজ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান তারা। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। সবজির বাজারে অস্বস্তি বাড়ছেই। 100 টাকার আশেপাশে ঘুরছে বেশ কিছু সবজির দাম। বেগুন মানভেদে 90 থেকে 100 টাকা, কাঁচামরিচ মানভেদে 120 থেকে 150, আর 50 টাকায় মিলবে মূলা, পটল, ঢেঁড়স, ঝিঙা ও টমেটো। তবে পেঁপের কেজি এখনো 70 টাকা। কোরবানির আগেই সরগরম মশলা জাতীয় পণ্যের বাজার। হুহু করে বাড়ছে এলাচ, জিরা ও অন্যান্য মশলার দাম। আমিষ জাতীয় পণ্য কেনা যেন দুষ্কর। ব্রয়লার মুরগির কেজি 210 থেকে 230 টাকা, আর ডিম বিক্রি হচ্ছে 145 টাকা ডজন। গরুর মাংস মানভেদে 750 থেকে 900 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। বাজার অবস্থা খুবই খারাপ। বাজারে এত দাম যে আমরা অল্প আয়ের লোক, আমরা চলাটা আমাদের মুশকিল হয়ে গেছে। এখানে 60 টাকার নিচে কোনো ধরনের কোনো সবজি নেই। সব সবজি 60 টাকা করে, 60 টাকার উপরে আছে, 60 টাকার নিচে কোনো কিছু নেই। অবস্থাশালী ভালো না, অনেকে খাইতে পারে না ঠিক মতো। অনেকের কারণে আমাদের অনেকে ঝামেলা হয় এত টাকা বাড়তি হওয়ার জন্য। ডিমের হালি 55 টাকা, 60 টাকা হালি, তাহলে মানুষ খাবে কি? একটা মানুষ ডিম খায় 10 টাকা, 8 টাকার ভিতরে হওয়া উচিত আমি মনে করি। আর বিক্রেতারা জানান, এপ্রিলের তীব্র খরায় ফসলের ক্ষতি হওয়ায় এ প্রভাব। বাজারের চড়াভাব নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান ভোক্তারা।
মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।